পিলখানা হত্যাকাণ্ডের বিষয়তে আপনি সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এই বিষয়টাকে আপনি একটু বিশ্লেষণ যদি করেন যে আসলে পিলখানা হত্যাকাণ্ডটা কেন হলো, মন্ত্রী হিসেবে আপনি আসলে কি দেখেছেন? বিডিআর বিদ্রোহ বা এই হত্যাযজ্ঞ শুরু হয় 25শে ফেব্রুয়ারি 2009 এবং 26শে ফেব্রুয়ারি 2009। আমি ফেব্রুয়ারি মাসের 18 তারিখে বাংলাদেশ ত্যাগ করি। আমি আমেরিকা গিয়েছিলাম এবং আমি প্রায় 2-3 সপ্তাহ ছুটি নিয়ে গিয়েছিলাম। ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আমার মনে আছে, তখন আমেরিকাতে রাত 10টা 10টা 15। আমেরিকার রাত 10টা মানে বাংলাদেশে সকাল 9টা 9:15। তখন টাইম ডিফারেন্স ছিল 11 ঘন্টা। আমার একজন আত্মীয় পিলখানার ঠিক পাশেই তার অফিস। সেই আত্মীয় আমাকে ফোন করে বলছেন যে সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তা আমি বললাম কোথায়? বলে পিলখানার ভিতর। 9:45টার দিকে ফোন করলাম আইজি সাহেবকে। অনেকক্ষণ চেষ্টা করে আমি আইজি সাহেবকে পেলাম। আমি আইজি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আইজি সাহেব কি হচ্ছে? তো আইজি সাহেব বললেন যে বিডিআরে পিলখানাতে গোলাগুলি হচ্ছে। তা আমি বললাম গোলাগুলি মানে মানে কি কি সিচুয়েশনটা কি? বলে এখানে অনেক গোলাগুলি হচ্ছে। তা আমি বললাম যে গোলাগুলি হচ্ছে, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? উনি বললেন স্যার আমরা এখানে আছি। আমি বললাম আছি মানে কি? আপনাদের যেটা করতে হবে, আমার যে যতটুকু জ্ঞান ছিল, বিকজ ইন এ ক্রাইসিস সিচুয়েশন লাইক দিস যেটা প্রথম করতে হয় সেই পুরা এরিয়াটাকে সারাউন্ড করতে হয়, ঘেরাও করতে হয়, ঠিক আছে? ঘেরাও করে দিলে কি হয়, যারা ভিতরে আছে, যারা কোনো অঘটন ঘটাতে যাচ্ছে, তারা কিন্তু সতর্ক হয়ে যায় যে আমাদের পালাবার কোনো পথ নেই। তো আমি বললাম যে আপনি ইমিডিয়েটলি পুলিশ ফোর্স যা আছে সবাইকে নিয়ে আসেন, র্যাব আনেন ইমিডিয়েটলি, সোয়াট টিম আনেন, কারণ আমাদের সোয়াট টিমও আছে, প্রয়োজনে আনসার বাহিনীকেও আনেন, এনে পুরা এরিয়াটা ঘেরাও দেন। তো উনি আমাকে বললেন যে স্যার এখানে মন্ত্রী মহোদয় আছেন। সো হুইচ মিনস যে আমি যেই কথাগুলো বলছি উনি সেটা ফলো করতে পারছেন না, কারণ ওখানে সিনিয়র আছেন। তো আমি তখন করলাম কি, আমি মন্ত্রী মহোদয়কে কল করলাম, সাহরা খাতুন। আমি ওনাকে একই জিনিস বললাম। উনি আমাকে বললেন যে এটা প্রধানমন্ত্রী দেখছেন, আমার তো কোনো কিছু করার থাকছে না। আমি প্রধানমন্ত্রীকে কল করলাম। প্রধানমন্ত্রীকে আমি বললাম একই কথা, যে আমাদের কিন্তু ইমিডিয়েট এরিয়াটা সারাউন্ড করতে হবে এবং আর্মিকে কল করতে হবে মুভ ইন করার জন্য, মুভ ইন অপারেশন করতে হবে। উনি আমাকে বললেন, এখন উনি হয়তো সিচুয়েশন দেখছেন, উনি কি কারণে বললেন, উনি আমাকে বেসিক্যালি বললেন আমেরিকায় বসে বেশি বোঝার দরকার নাই, আমি এটাকে হ্যান্ডেল করছি। তো এখন প্রাইম মিনিস্টার যখন আমাকে বলেছেন, এখানে তো আমার আর করার কিছু থাকে না স্বাভাবিকভাবে। হ্যাঁ, সো আমিও দর্শকের মতো শুনলাম, দেখলাম কি হলো, এই জঘন্যতম হত্যাকাণ্ডগুলো হলো, নিকৃষ্ট ঘটনাটা ঘটলো আর্মি অফিসারদের উপর, বর্বরচিত ঘটনাগুলো। বড় অংশ অফিসারকে বিজিবিতে পাঠানো হয়েছে। মন্ত্রী হিসেবে কখনো আপনার কাছে অ্যাবনরমাল মনে হয়েছে? আমার পদত্যাগের এটাও একটা কারণ ছিল। আমাদের মন্ত্রণালয়ের কিছু কিছু বিষয় অটো হয়ে যেত। আমার কাছে যেটা আমি ফিল করেছি, যে এখানে মুখ্য সচিব যিনি ছিলেন উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব দিয়ে কাজ করিয়ে নিতেন এবং মন্ত্রীরা ছিল জাস্ট রাবার স্ট্যাম্প। বোঝাতে পারছি বিষয়টা? সো আমি আবার এমন ছিলাম, আমি ফাইলগুলো দেখতাম, পড়তাম, পড়ে তারপর করার চেষ্টা করতাম। কিন্তু এক পর্যায়ে যখন দেখলাম যে এগুলো আমার কন্ট্রোলের বাইরে এবং অনেক কিছু অটো হয়ে যাচ্ছে, এটা আমাকে হতাশ করেছিল। এটাও কিন্তু একটা কারণ আমার পদত্যাগের। ওই যে বললাম প্রতিবাদ করেছিলাম। আমি যখন ফিরে আসলাম, আমার কাছে এটা খুব, মানে আমার কাছে জিনিসটা খুব অড লেগেছে যে তদন্ত কমিটি কোঅর্ডিনেট করার জন্য একটা কোঅর্ডিনেশন কমিটি করা হলো। ওইটার হেড করা হলো কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে। এবং আপনি বিশ্বাস করবেন না, এই বিডিআর সম্পর্কিত সকল ফাইল সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমরা কিছুই দেখলাম না কীভাবে কি কাজ হচ্ছে। আইজি সাহেব, আমি জানি না মন্ত্রী মহোদয়ের কথা, আইজি সাহেবের কথা, বাট আমাদের কোনো কন্ট্রোলে ছিল না।
এবং যা কাগজপত্র সাক্ষী নেওয়া সব কিছু এই কোঅর্ডিনেটর টিম করছিল। তো আমি যতটুকু দেখেছি যে বিডিআর সম্পর্কিত যা যা বিষয়বস্তু ইনভেস্টিগেশনের তথ্য সামগ্রী সব কিছু যা যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল সেগুলো অটো চলে গেছে, কোঅর্ডিনেটর করেছে সেগুলো। তো আমরা এই বিষয়ে আমাদেরকে ওয়াকেফাল করা হয়নি, আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি। আপনার কি কখনো মনে হয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশে কোনো ইন্ধন ছিল? আমি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে অ্যাজ দ্য ইয়ার্স ওয়েন্ট অন আমি চিন্তা করি এভাবে, বেনিফিশিয়ারিকে এবং ইনভেস্টিগেশন যে এই যে একটু কেমন লাগছে গরমিল, এই ইনভেস্টিগেশন ডাইভার্ট করার কোনো কি চেষ্টা ছিল কিনা। সো এখন এটা যদি প্রতীয়মান হয় তাহলে আমাদের ফোকাসটা আনতে হবে ইনভেস্টিগেশন ডাইভার্ট কারা করেছিল, কেন করেছিল এবং বেনিফিশিয়ারিকে, এগুলো মিলালে কিন্তু একটা চিত্র আসে। ফার্স্ট টাইম আপনি ক্যাবিনেট মেম্বার হচ্ছেন, আপনার সেই জায়গা দেখার জায়গাটা কি ছিল? মানে একজন ক্যাবিনেট স্টেট মিনিস্টার হিসেবে আপনি কি দেখেছেন? আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ নিয়েছি সেদিন আমি কাঁদছিলাম। আমি কেন কেঁদেছিলাম? কারণ আমার ভিতরে রিয়েলাইজেশন হয়েছিল, আমি অনুধাবন করতে পারছিলাম এটা কত বড় রেসপন্সিবিলিটি। আই ওয়াজ ভেরি মোটিভেটেড বাংলাদেশকে চেঞ্জ করব এবং আমাকে আই ফিল বিট্রেড, আমাকে বিট্রে করা হয়েছে, দেশকে বিট্রে করা হয়েছে, দলকে বিট্রে করা হয়েছে। বুঝাতে পারছি? দিস ওয়াজ বিট্রেয়াল অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড। আপনাকে এই মন্ত্রিত্ব কি পিএম নিজে ইচ্ছে দিয়েছেন? আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। হ্যাঁ, লেট মি বি ক্লিয়ার, যে ফ্যামিলি আমার বাবা অমুক ছিল এবং ছেলে হিসাবে আমি সেটা করব। আমি যখন রাজনীতি শুরু করেছি আমি মাঠ পর্যায় থেকে শুরু করেছি। আমাকে অনেকে বাধা দিয়েছে, উপর থেকেই বাধা দেওয়া হয়েছিল আমি যাতে রাজনীতিতে না আসতে পারি। প্রথম টার্মে যখন নির্বাচিত হই, আনফর্চুনেটলি আমার দলের ভরাডুবি হয়। 58টা সিটের মধ্যে আমি একজন যে জয়লাভ করেছিলাম এবং আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলের অনেক জুলুম সহ্য করে আমার রাজনীতি করতে হয়েছে এবং আন্দোলন মিটিং মিছিলে আমি সক্রিয় ভূমিকা রেখেছি। ঠিক আছে? সো আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো সাইনবোর্ড দিয়ে যে আমি অমুকের ছেলে বলে আমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, দ্যাট ইজ নট রাইট। আই আর্নড ইট। আমি মনে করি আমার যোগ্যতার উপর আমি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম এবং যেহেতু আমি মোটিভেটেড ছিলাম, আমি চেয়েছিলাম এই দায়িত্বটা কিন্তু কেউ নিতে চায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুব ডিফিকাল্ট একটা মিনিস্ট্রি, কিন্তু আমি এটা চেয়েছিলাম। ওই যে কারণটা বলেছি আপনাকে, কারণ দেশকে সংস্কার করতে হলে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে সংস্কার করতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংস্কার আগে করতে হবে, না হলে ইট উইল নেভার সাকসিড। আপনার চাকরি ছাড়ার পেছনে মূল কি কারণ ছিল, কারা ছিল? এই যে আমি বললাম অনিয়ম দেখেছি, দুর্নীতি দেখেছি। এই যে আমি বললাম আমার বিডিআর এর ইনভেস্টিগেশন, এগুলো আমার কাছে ভালো লাগেনি। আমি যা দেখেছি যে এখানে অনিয়ম হয়েছে, আমি যেটা দেখেছি যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না, আমি যেভাবে কাজ করতে চাচ্ছিলাম, পুলিশকে যেভাবে গুছাতে চাচ্ছিলাম সেটা করতে দেওয়া হচ্ছিল না। ঠিক আছে? একটা পর্যায়ে এমনও হয়েছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। সো ইউ ক্যান ইম্যাজিন, ওকে? কিন্তু কথা শুনবে না, কিন্তু আমার পদে থাকতে হবে। সো আমি ফিল করেছি আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। বুঝাতে পারছি? সো আপনি এটা বুঝেন, কিন্তু আমি যেই টাইমে পদত্যাগ করেছি এটা কিন্তু একটা বড় স্টেটমেন্ট হয়েছিল সে সময়। ঠিক আছে? এবং আমাকে নিয়ে তো তারপরে নাটক করা হলো, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হবে না, গ্রহণ করার কোনো অপশন নাই, গ্রহণ করতেই হবে। পদত্যাগপত্র দিয়ে আমি চলে গেছি আমেরিকা, কারণ আমি জানি এখানে থাকলে আমার ঝামেলা হবে। আমি ওখান থেকে ওনার সাথে ফোনে কথা হয়েছে, আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন। উনি বলে না, আমি ছাড়বো না। বলবো একটা শেয়ার করবো না, করা উচিত হবে না। আমার লাইফের সবচেয়ে স্ট্রেঞ্জ টেলিফোন কনভারসেশন, খুব স্ট্রেঞ্জ। আমি ওনাকে বারবার বলছি আমাকে ছেড়ে দেন, আমি থাকবো না। বলে না, তোমার থাকতে হবে। তোমার কি লাগবে? তোমার থাকতে হবে, তুমি বলো।
আওয়ামী লীগের পজিশন জয়েন্ট সেক্রেটারি কি লাগবে, আমি থাকবো না, আমি বারবার বলছি। সবচেয়ে স্ট্রেঞ্জ জিনিস কি, উনি গান গাওয়া শুরু করলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। উনি গান গাচ্ছেন টেলিফোনে, আমি শুনে থতমত খেয়ে গেলাম। এটার মানে কি? মানে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। প্রধানমন্ত্রী এভাবে করে বলছেন, সো এটা কি থ্রেট না এটা কি স্নেহ, এটা কি? ঠিক আছে, সো অনেকেই বলেন যে স্নেহর একটা বিষয় ছিল এখানে। স্নেহ হচ্ছে একটা স্মোক স্ক্রিন। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হঠাৎ শুনলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে। সো এখানে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নলেজের বাইরে। সো এরকম অনেক ঘটনা ঘটেছে, যেটার এই যে বললাম অনেকগুলো কারণ আছে, একটা দুইটা কারণ না, অনেকগুলো কারণ আছে। আমি পদত্যাগ একটা আমার আলটিমেট প্রোটেস্ট ছিল, এবং এটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে, কারণ এরকম তো কেউ করেনি কোনোদিন, বাংলাদেশে কোনোদিন তো করেনি, রাইট? দিস ওয়াজ আ ভেরি ভেরি ডেঞ্জারাস মুভ অন মাই পার্ট, এবং এটার জন্য আমাকেও কিন্তু অনেক খেসারত দিতে হয়েছে, পরে অনেক নাজেহাল হতে হয়েছে, আপনারা হয়তো জানেনও না। আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করার চেষ্টা করা হলো। এখানে বাংলাদেশে আসলে গোয়েন্দা সংস্থা আমার পিছু করতো, ঠিক আছে? সো ইন দ্য মিন টাইম আমরা শুনতে পাচ্ছি গুম হয়ে যাচ্ছে মানুষ, একটা আতঙ্কের পরিবেশ। এক পর্যায়ে আমার আরেক ভাগিনাকে গুম করা হলো একটি ব্যক্তিগত ইস্যু নিয়ে। আপনি পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর সাথে কখনো সরাসরি দেখা হয়েছে? আমি একটা আন্দোলন করেছি 3 দফা নিয়ে। 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হলো। আজও আমরা কিন্তু বিচার পাইনি, বাই দ্য ওয়ে। এখনও কিন্তু জেল হত্যার বিচার হয় নাই বাংলাদেশের মাটিতে। ওকে, আমি দাবি করেছিলাম এই জাতীয় 4 নেতা যারা বঙ্গবন্ধুর অবর্তমানে, কারণ বঙ্গবন্ধু তো 25শে মার্চ পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়লেন, উনি তো পাকিস্তান কারাগারে ছিলেন 9 মাস। তো নেতৃত্ব দিল কে? নেতৃত্ব দিল মুজিবনগর সরকার, এই জাতীয় 4 নেতা, তাজউদ্দিন আহমেদ মূলত। তা আমি বলেছিলাম এই জাতীয় 4 নেতা যাদের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদেরকে স্মরণ করাটা আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জাগাবে। এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা, এটা কি বেশি চেয়েছি? এবং শেষবার যখন দেখা হয়েছিল আমার সাথে অনেক তর্ক হয়েছে। শেষবার কবে দেখা? শেষবার দেখা হয়েছে গত বছরের 3রা নভেম্বর। আমি অনশন না, আমি অবস্থান নিয়েছিলাম গণভবনের সামনে। আমি বলেছিলাম আমি যাব না এখান থেকে যতক্ষণ না দাবি না মানা হয়। তো উনি তারপর রাত্রে 12টার দিকে আমাকে ডাকিয়ে নিয়ে যান ভিতরে, এবং ওখানে তো আমার সাথে অনেক তর্ক হয়েছে। ওখানে একজন এডিসি ছিল, সাদা ইউনিফর্ম পরা, সে সাক্ষী। এখানে অনেক অপ্রীতিকর কথা উনি বলেছেন জাতীয় 4 নেতা সম্পর্কে, যেটা আমি এখন আপনাদেরকে বলবো না। যেটা শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গিয়েছিলাম, এবং আমি খুব আঘাত পেয়েছিলাম যে জাতীয় 4 নেতা সম্পর্কে ওনার এই উক্তিগুলো আমি আশা করিনি। আপনার সাথে একটা বড় ধরনের রিলেশন ছিল শেখ সেলিমের, এরকম কোন ঘটনা ছিল? না, শেখ সেলিমের সাথে আমার ওরকম ওই যেটা বলে ফিজিক্যাল কনফ্রন্টেশন, কি বলে থাপ্পড় মেরেছে। আপনার কি মনে হয় আমাকে কেউ থাপ্পড় দিলে বাসায় যাবে সে? আমাকে থাপ্পড় দিলে হসপিটালে যাবে সে, ঠিক আছে? সো না, ফিজিক্যাল জিনিস না, সব কিছু ফিজিক্যাল হয় না, ঠিক আছে? এখানে অনেক কিছু হয়। এখানে আমি আপনাদেরকে বলেছি যে এখানে ঘটনা থাকে, ইন্টারফিয়ারেন্স থাকে, ঠিক আছে? বিভিন্ন কার্যকলাপের ভিতর ইন্টারফিয়ারেন্স থাকে। তো সেগুলো নিয়ে হয়তো মতপার্থক্য ছিল বা ছিল, কিন্তু মূলত যেটা হয়েছে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, এবং এগুলোর সাথে যারাই জড়িত ছিল তাদের সাথেই আমার সমস্যা হয়েছে। 1971 সালে 25শে মার্চ কাল রাত পাকিস্তানিরা যখন হত্যাযজ্ঞ শুরু করলো, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ভিতর হাই কমান্ডে একটা অলরেডি ডিসিশন ছিল যে তারা তো নির্বাচনের ফলাফল মানবে না, যদি না মানে, এবং ওই যে আলোচনা হওয়ার কথা ছিল, আলোচনায় যদি কোনো সুফল না আসে তাহলে তারা ক্র্যাকডাউন করতে পারে। ক্র্যাকডাউন করলে আমরা
সর্বাত্মক স্বাধীনতার আন্দোলনে যাব এবং সেজন্য আমাদেরকে আত্মগোপনে যেতে হবে। দিস ওয়াজ দ্য প্ল্যান। তো 25শে মার্চ রাতে আমার বাবা কিন্তু গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে এবং ওখানে একটা এটা এটা দিস ইজ হিস্ট্রি, এখানে তো লুকাচুরির কিছু নাই। আমি আমার ব্যক্তিগতভাবে আমার মায়ের মুখ থেকে যা শুনেছি, আমার বাবার উদ্ধৃতি দিয়ে যা শুনেছি, উনি ওই ঘোষণার পত্র একটা ছিল, ওখানে সিগনেচার প্রয়োজন। বঙ্গবন্ধু ওখানে সিগনেচার দিতে চাচ্ছিলেন না এবং কেন চাচ্ছিলেন না সেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা, উনি ওনার মতো করে কিছু একটা করতে চাচ্ছিলেন। তো আমার বাবা চলে আসেন 32 নম্বর থেকে এবং উনি খুব আপসেট ছিলেন। আমার আম্মা বলেন যে উনি খুব আপসেট ছিলেন, উনি মানে সব ফাইল টাইল বাসায় এসে ফেলে দিচ্ছেন যে এই এত বছরের আমাদের আন্দোলন সব বৃথায় গেল। ঠিক আছে, তারপর যাই হোক উনি ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে চলে গেলেন আত্মগোপনে। পরবর্তীতে যশোর দিয়ে বর্ডার ক্রস করার সময় তাজউদ্দিন আহমেদ সিদ্ধান্ত নিলেন যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পৃথিবীর ইতিহাসে অনেক আছে, কিন্তু বেশিরভাগই সফল হয়নি। আমরা পিএলও যদি দেখি, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে, আইআরএ আছে, ঠিক আছে। তো উনি সিদ্ধান্ত নিলেন যেহেতু 70-এর একটা নির্বাচন হয়েছে, এখানে একটা ম্যান্ডেট আছে, এইটার লিগ্যাল ফ্রেমওয়ার্কে একটা সরকার গঠনের মাধ্যমে যদি আমরা আগাই তাহলে এটা লেজিটিমেসি পায় বিশ্ব দরবারে। কারণ এখানে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ কিন্তু আন্তর্জাতিক দরবারেও আমাদের কিন্তু তুলে ধরতে হয়েছে, সমর্থন আনতে হয়েছে, ঠিক আছে। এখানে অনেক বিষয় ছিল, কূটনীতি ছিল, এখানে শরণার্থীদের দেখভালের বিষয় ছিল, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং ছিল, ওদিকে যাচ্ছি না। বাট এই উদ্দেশ্য নিয়ে ওনারা বর্ডার যখন ক্রস করছিলেন তখন বিএসএফ থেকে যখন ওনাদেরকে গ্রহণ করলেন গোলক মজুমদার সাহেব, রিজিওনাল চিফ, তাজউদ্দিন আহমেদ ক্লিয়ারলি বলেছিলেন যে উনি একমাত্র দেখা করবেন রাষ্ট্রপ্রধানের সাথে। সো স্টেট টু স্টেট কন্ট্যাক্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কেন বলছি একটু পরে বুঝবেন। এবং তিনি আর কোনো গোয়েন্দা সংস্থা বা কারোর সাথে তিনি দেখা করলেন না। হি ওয়ান্টেড স্টেট টু স্টেট কমিউনিকেশন। এবং উনি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলেন। নাও ইন দ্য মিন টাইম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যেটা তারাও কিন্তু খেলায় মেতেছিল। তারা আবার করলো কি, এটা আমরা একটু পরে স্পষ্ট হবে। এই মুজিবনগর সরকার যখন পরবর্তীতে গঠন করা হলো, এই মুজিবনগর সরকারকে বারবার বাধাগ্রস্ত করছিল আমাদের ভিতর থেকেই। এটার নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মনি। এবং আমরা যতদূর জানি এখানে ওনাদেরকে ট্রেনিং দেওয়া মুজিব বাহিনী বলে আরেকটা ফোর্স তৈরি হয়েছিল, মুজিব বাহিনীকে ট্রেনিং দিয়েছিল এবং আপনারা জানেন কি না, আমাদের 9 মাসে কিন্তু মুক্তি বাহিনী এবং মুজিব বাহিনীর ভিতরে সংঘর্ষ হয়েছে কয়েকবার। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো আমার বাবা যেটা চেয়েছেন, স্টেট টু স্টেট কন্ট্যাক্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। 9 মাস যুদ্ধ করে পরবর্তীতে 8ই ডিসেম্বর যখন পাকিস্তান আক্রমণ করলো ভারতকে, ভারত আবার যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে, তখন যৌথ বাহিনী গঠন হলো এবং ভারত এবং বাংলাদেশ যৌথ বাহিনী পাকিস্তানকে পরাজিত করলো এই পূর্ব পাকিস্তানে, এবং 16ই ডিসেম্বর বাংলাদেশ হলো, রাইট। এখানে অনেকে ভুল করেন, এখানে কিছু রুমার মানুষ ছড়ায় যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা একেবারে ভুল কথা, এরকম কোনো কিছু তো নাই। উল্টো আপনাকে একটা উদাহরণ দেই, তাজউদ্দিন আহমেদ যখন বাংলাদেশে ফেরত আসছেন, বিএসএফ এর প্রধান যে, ওনার নামটা কি জানি মনে আসছে না এখন, উনি তাজউদ্দিন আহমেদকে বলেছিলেন যে নাও ইউ হ্যাভ আ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ উইল বি ইটার্নাল ফ্রেন্ডস।
আমার বাবা সেদিন ঘুরে ওনার দিকে তাকিয়ে বলেছিলেন, অনলি অ্যাজ ইকুয়ালস, অনলি অ্যাজ ইকুয়ালস, আমরা ফ্রেন্ড হব ইটারনাল, কিন্তু অ্যাজ ইকুয়ালস। তো তাজউদ্দিন আহমেদ জানতেন, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মাথা কোনোদিনও নত করেননি, ঠিক আছে? সেই মুহূর্ত থেকে চিন্তা করেন, ইন্ডিয়ার হেল্প নিয়েই কিন্তু আমরা দেশ স্বাধীন করছি। কিন্তু ওই গোলক মজুমদার লিখেছেন যে এই তাজউদ্দিন আহমেদ এমন একজন ব্যক্তি ছিলেন যে ভারতের সাহায্য নিয়েছেন ঠিকই, কিন্তু বাংলাদেশ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেননি। যখন বাংলাদেশ এসেছে এক বিন্দু ছাড় দেননি, এবং দ্যাট ইজ ওয়াই উই রেসপেক্টেড হিম। এটা ইন্ডিয়ানদের কথা। আচ্ছা, এখন বাংলাদেশ যখন স্বাধীন হলো, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফেরত আসলেন। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত দুঃখ করে গিয়েছেন, মুজিব ভাই একদিনও জানতে চাইলেন না দেশ স্বাধীন কিভাবে করলাম। এখন এটা তো আমারও প্রশ্ন, কেন কেন তিনি জানতে চাইলেন না? কেন তিনি তাজউদ্দিন আহমেদকে সাইডলাইন করলেন? কেন তিনি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই সময় তাদের কথা শুনলেন? এটা তো সবারই প্রশ্ন। এখন আমি তো জ্যোতিষী না ভাই, আমি তো বলতে পারবো না। সো বাট আমরা যদি অ্যানালাইসিস করি, অনেকগুলোই কারণ থাকতে পারে। আই ডোন্ট নো, এটা হিস্ট্রি থেকে বের করতে হবে। যারা গবেষণা করছেন তাদেরকে আমি অনুরোধ জানাই, আপনারা এটাকে ঘাটেন, দেখেন, এখানে তথ্য উপাত্তি তো সবই আছে, ঘাটেন কেন হতে পারে, ডিস্টেন্সটা কেন হতে। অনেকে বলে হয়তো উনি ছিলেন না, তো এটাও একটা কারণ হতে পারে। তাজউদ্দিন আহমদের সাথে যে বঙ্গবন্ধু দূরত্ব তৈরি হয়েছে, একই ধরনের ব্যাপার কি চার নেতার সাথেও ঘটেছিল? ওই সময় আমাদের যে মুজিবনগর সরকার গঠন হলো, বাংলাদেশের প্রথম সরকার, বিপ্লবী সরকার যেটাকে বলা হয়, তাজউদ্দিন আহমেদকে রাজনৈতিকভাবে সাপোর্ট দিয়েছিলেন এই তিন নেতা, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান সাহেব এবং মনসুর আলী সাহেব, এবং কম বেশি এই তিনজনও ভিক্টিমাইজড হয়েছিলেন। গণজাগরণ হলো, একটা 15 বছরের শাসনের একটা সমাপ্তি হলো, এর মূল দাবি যদি বলি তাই এটা কি শেখ হাসিনা না দল হিসেবে আওয়ামী লীগ এই জায়গা অনেক বড় ভূমিকা রেখেছে? আসলে এটা বিশ্লেষণ করতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, হ্যাঁ, কারণ আওয়ামী লীগ, বর্তমান যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ কিন্তু এক না। আমাদের এটা একটু বুঝতে হবে, হ্যাঁ, কারণ সেই আওয়ামী লীগ স্বাধীনতার যে নেতৃত্ব দিয়েছিল, সেই আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে যায় বাকশালের সাথে। বাকশাল যখন গঠন করা হয়, সেই আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ বলে কোনো সংগঠন ছিল না। তো 75 সালে 15ই আগস্ট 3রা নভেম্বরের পর 76 সালে আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করা হলো, রাইট? আমার আম্মা সে সময় আহ্বায়িকা ছিলেন, অর্গানাইজ করলেন, গ্রাসরুটস থেকে অর্গানাইজ করে। পরবর্তীতে খুব আশ্চর্যজনকভাবে যখন আওয়ামী লীগের কাউন্সিল হলো, হ্যাঁ, ওই কাউন্সিলে 79 সালের কাউন্সিলে গ্রাসরুটস থেকে সবাই আমার আম্মাকে চাচ্ছিলেন, সৈয়দা জোহরা তাজউদ্দিন, পুরা 99% কাউন্সিলররা ওনাকে চাচ্ছিলেন, কিন্তু হুট করে মালেক উকিলের নাম প্রস্তাব করে ওনাকে করে ফেলা হলো। তারপরে শেখ হাসিনা দেশে ফেরত আসলেন এবং তারপরে উনি আওয়ামী লীগের হাল ধরলেন। 80-র দশকের আওয়ামী লীগে কয়েকটা ব্লক ছিল, এখানে আমি বলতে আমার দ্বিধা নাই, শেখ হাসিনা ব্লক এবং সিনিয়র কিছু নেতৃবৃন্দের একটা ব্লক ছিল। সো যেটা হতো, এই 2-3 ব্লক থাকার কারণে অনেক ডিসকাশন, ডিবেট হতো দলের হায়েস্ট ফোরামে, ঠিক আছে? সো গ্রাসরুটস থেকে যেই তথ্যাদি আসছে সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হতো, ডিবেট হতো, তো একতরফা কেউ সিদ্ধান্ত দিতে পারতো না। সো আমি লক্ষ্য করেছি 90 দশক এইটা চেঞ্জ হতে থাকলো। সো দেয়ার ওয়াজ আ পাওয়ার শিফট, একটা কেন্দ্রে যাওয়া শুরু করলো পাওয়ার। তারপরে 2001 সালে আওয়ামী লীগের বিপর্যয় ঘটার পর এখানে দেখা গেল অনেক সিনিয়র নেতৃবৃন্দ বয়সের কারণে এবং বিভিন্ন কারণে আস্তে আস্তে সরে গেলেন রাজনীতি থেকে। এবং 2008 সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এখন আওয়ামী লীগের ভিতরে
সম্পূর্ণ ডাইনামিক্সটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আর অপোজিশন নেই, একটা ব্লক সুপ্রিম। বুঝাতে পারছি? সো যখনই একটা ব্লক সুপ্রিম হয়ে যায় তখন সেই পার্টির ভিতরে কোনো গণতন্ত্র থাকে না। দলের ভিতরে যে গণতন্ত্রহীনতা, সেই গণতন্ত্রহীনতা চলে আসলো রাষ্ট্রের কাছে, রাইট? গভর্নমেন্টও হয়ে গেল গণতন্ত্রহীন। শেখ হাসিনা শরীরের শাসক হওয়ার পেছনে দলের চেয়ে আসলে তার ব্যক্তির ভূমিকাটাই আপনার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ ছিল? ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আমরা মনে হয় এই জায়গাটা রিভার্স করে ফেলেছিলাম। আওয়ামী লীগ তার সত্তা থেকে সরে এসেছে, হ্যাঁ, এবং তার যে নীতি আদর্শ, তার যে অরিজিনাল আইডেন্টিটি, ইট লস্ট ইট আফটার 2008। এটার দায় অবশ্যই অবশ্যই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর নিতে হবে, নাম্বার ওয়ান। কারণ এখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এখানে যেই 15 বছরের যে দুঃশাসন হয়েছে, বিকজ শি ওয়াজ দ্য হেড, এটা তো ওনারই দায়বদ্ধতা, হ্যাঁ। এবং এই পুরা জিনিসটাকে যারা অ্যালাউ করেছে দল হিসাবে এবং যারা সম্পৃক্ত ছিল, তাদেরও তো অবশ্যই রেসপন্সিবিলিটি আছে, তাদের জবাব দিতে হবে না? এটা কিভাবে হলো? শেখ হাসিনাকে কিন্তু পজিটিভ ধারণা ছিল যে উনি হয়তো ব্যক্তিগত পর্যায়ে সৎ, মানে একটা ধারণা ছিল। এই বক্তব্যটার সাথে আপনি কি একমত? না। এখন আমাদের সামনে তো অনেক কিছুই দাঁড়া করানো হয়েছিল। এখন আমরা দেখছি যে কোনো কিছুই সত্য ছিল না। ওই যে বললাম যন্তর মন্তর ঘরের ভিতর ব্রেন ওয়াশিং, রাইট? আমি রিয়েলাইজ করতে পেরেছি ওই প্রথম 6 মাসেই। কারণ আমি দেখেছি যে পরিবারের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্নভাবে প্রভাব খাটাচ্ছে, ঠিক আছে? এবং বিভিন্ন, যেমন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো অনেক, আপনি জানেন যে এখানে অনেক বাণিজ্য হয়, ঠিক আছে? এখানে ট্রান্সফার বদলির বাণিজ্য আছে, এখানে নিয়োগ বাণিজ্য আছে, এখানে মেনু করা আছে, কনস্টেবল থেকে শুরু করে এসআই, এএসআই, ইন্সপেক্টর, এসপি, হোয়াট এভার, ট্রান্সফারের মেনু করা, কত টাকাতে কত কিছু হবে, ঠিক আছে? সো এটা একটা বড় ব্যবসা। আমি কিন্তু আমার মন্ত্রণালয়ে আমি যতদিন ছিলাম এই 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 ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এগুলো কে করছিল, কারা করছিল, ওটা তো আমি বুঝতে পেরেছি। এই যে প্রেক্ষাপট চেঞ্জ হওয়া এবং জনগণের কাছে আওয়ামী লীগের যে পতন, মোরালি যে পতনটা হয়েছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তো আমি মনে করি আওয়ামী লীগ লস্ট ইটস মরাল কম্পাস। এখন এটা কেন হয়েছে ওটা আমরা কিছু আলাপ হয়েছে এবং এটা আরও বিশ্লেষণের বিষয় আছে। এই মুহূর্তে আমি যেটা মনে করি, আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ উইদাউট আ মরাল কম্পাস ইজ নট আ পার্টি। এটা আওয়ামী লীগ না। এই দলকে যদি ঘুরে দাঁড়াতে হয়, এই দলের মরাল কম্পাস খুঁজে পেতে হবে। কিন্তু তার আগে কি কি লাগবে জানেন? এই দলটার ভিতর যারা তাদের স্বার্থ হাসিল করেছে, এই নেতৃবৃন্দ, নেতাকর্মী যারাই এই দলকে ব্যবহার করে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, গুম খুম করেছে, প্রত্যেকের বিচার করতে হবে আগে। তারপর যদি দলের আত্ম উপলব্ধি আসে, অনুশোচনা আসে, ওকে, এবং রিপেন্টেন্স আসে, রিপেন্ট করে, তাহলে হয়তো, সেটা কবে আমি জানি না, এখনো তো কোনো লক্ষণ দেখছি না। আমাকে অনেকেই বলে আপনি কিছু বলেন নাই কেন এতদিন। আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু প্রোটেস্ট, এবং সবচেয়ে বড় প্রতিবাদ করেছি আমি। আপনারা কি জানেন সেটা? বাংলাদেশে আরেকজন বলেন যে পদত্যাগ করেছে এক মন্ত্রিত্বর পদ থেকে, শো মি 1% স্বেচ্ছায়। দিস ওয়াজ মাই প্রোটেস্ট, দ্য বিগেস্ট প্রোটেস্ট একজন করতে পারে, ওকে? সেটা আমি আওয়ামী লীগ সরকারের প্রথম টার্মের 6 মাসের মাথায় আমি করেছি, এটা থেকে মে মাসে। এটা ছিল আমার সাইলেন্ট প্রোটেস্ট, অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে, ঠিক আছে? এবং আমি তখন জানতাম পরিণতি এটাই হবে।